আসসালামু আলাইকুম। আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি ফিজিক্সের একটি চমৎকার অধ্যায় আলোর প্রতিফলন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমার একটা ক্লাস এই অধ্যায়ের উপর দেওয়া আছে, কিন্তু কোয়ালিটিটা খুবই লো হওয়ার কারণে আমি আজকের ক্লাসটা নিয়ে আসছি। আশা করছি এই অধ্যায়টা এই ক্লাসের মাধ্যমে 80% ক্লিয়ার হয়ে যাবে এবং আরো একটা ক্লাসের মাধ্যমে আমরা 100% ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলো, তাই না? আলো। আচ্ছা, এই আলো নিয়ে আমরা প্রথমে কথা বলবো। আলো এক প্রকার শক্তি, কিন্তু এই আলোর কয়টা ধর্ম আছে তুমি বলো তো? এই আলোর দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম, আরেকটা কি? আরেকটা হচ্ছে তরঙ্গ ধর্ম, তাই না? একটা কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। এই তরঙ্গ ধর্মের মধ্যে আমাদের আলোচনা। এই কণা ধর্ম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তরঙ্গ ধর্ম বিষয়টা কেমন সেটা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ, ঠিক আছে? তরঙ্গ ধর্মের মধ্যে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এই তাড়িৎ চৌম্বক তরঙ্গে মাধ্যমের একটা নির্দিষ্ট কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তার মানে এখানে মাধ্যমের প্রয়োজন নেই। তার মানে সে যে কোনো মাধ্যম হতে পারে, ঠিক আছে? এখন এই বিষয়বস্তুগুলো আমরা একটু ডিটেইলসে জানার চেষ্টা করি। চল, একটা আলো, ঠিক আছে? একটা আলো, এই আলোটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব এটা আমাদের মুখ্য বিষয় না। আলোটা কিভাবে চলন ঘটছে, এই আলোটার মাধ্যমে কি কি ঘটছে এগুলো আমরা দেখব, ঠিক আছে? তো চলো আমরা একটু ডিটেইলস জানার চেষ্টা করি, ঠিক আছে? তার মানে আমি লিখতে পারি যে আলো যখন আলো এক মাধ্যম হতে অন্য মাধ্যমে যায়, অন্য মাধ্যমে যায়, ঠিক আছে? আলো যখন একটা মাধ্যম হতে অন্য একটা মাধ্যমে যাবে তখন কয়টা ঘটনা ঘটে? তিনটা ঘটনা ঘটে। একটা প্রতিফলন ঘটে, ঠিক আছে? প্রতিফলন, প্রতিফলনের ইংলিশ হচ্ছে রিফ্লেকশন। আরেকটা হচ্ছে প্রতিসরণ ঘটে, প্রতিসরণ ঘটে। আরেকটা হচ্ছে শোষণ ঘটে, ঠিক আছে? তাহলে একটা শোষণ, একটা প্রতিসরণ আর একটা প্রতিফলন, এই তিনটা বিষয় ঘটে, ঠিক আছে? এই তিনটা বিষয় ঘটে। বোঝা গেছে এই পর্যন্ত? ক্লিয়ার? আচ্ছা, যদি এই তিনটা বিষয় আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করি, ধরো এইটা আমার একটা যে কোনো তল, ঠিক আছে? এটা আমার যে কোনো তল। এখন এই তল বরাবর আলোক রশ্মিটা পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা আলোক রশ্মি। তার মানে এই আলোক রশ্মিটা যখন এই তল বরাবর পড়ার পরে এটা যে কোনো মাধ্যম, এটা হচ্ছে একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা হচ্ছে তার অভিলম্ব, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমরা আরো ডিটেইলস জানবো। জাস্ট বুঝো প্রতিফলনটা কি, প্রতিসরণটা কি, শোষণটা কি। এই তলের উপরে আমি একটা আলো ফেললাম, ঠিক আছে? ধরো এটা হচ্ছে একটা আলো, এখান থেকে আমি আলোটা ফেলছি, এই তলের উপরে ফেললাম। এই তলে বাধা পেয়ে সে এই বরাবর চলে গেল, ঠিক আছে? এই তলে বাধা পেয়ে সে এই বরাবর চলে গেছে, বুঝো ভালোভাবে। এই তলে বাধা পেয়ে সে এই বরাবর দৌড় দিছে, এই বিষয়টা হচ্ছে প্রতিফলন। এটা কি? প্রতিফলন। এবার আলো, এই মাধ্যমে আলো আছে, এই মাধ্যমেও সে আলোই আছে। এই মাধ্যমে একটা আলো, এই মাধ্যমে যাওয়ার পরেও সে আলোই আছে। তার মানে এটা হচ্ছে প্রতিসরণ। কতটুকু বেঁকে গেছে এটা পরের বিষয়, কিন্তু এই মাধ্যমে যে আলো ছিল এই মাধ্যমেও সে আলোই আছে। তাহলে এটা হচ্ছে প্রতিসরণ, প্রতিসরণ, ঠিক আছে? এবার একটা বিষয় বুঝো, কিন্তু এটা যাওয়ার কথা ছিল কি এই রকম ভাবে না। তার মানে কিছু অংশ শোষণ ঘটেছে। শোষণটা কি তাহলে? এই মাধ্যমে সে আলো ছিল, কিন্তু এই মাধ্যমে যাওয়ার পরে তার অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই আলোটা শোষিত হয়েছে, অর্থাৎ আলো থেকে সে কি তাপ হয়ে গেছে, আলো থেকে সে তাপ হয়ে গেছে, তাপ হিসেবে সে শোষণ ঘটছে। এখন এটা বোঝার উপায় কি? ধরো একটা এক্সাম্পল দিয়েছিল আমার একটা টিচার, আমি সেটাই বলি। সে, তুমি ধরো কালো গেঞ্জি পরে যখন তুমি মাঠে দাঁড়াবা রোদের তাপে, তোমার গেঞ্জিতে
সেই একটা তাপ শোষণ ঘটবে, অর্থাৎ মাধ্যমের দেখো পরিবর্তন ঘটছে। তার মানে তোমার অবস্থা, আলোটা যখন তোমার কালো গেঞ্জিতে পড়ছে তখন তোমার গরম লাগছে, কারণ আলোক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই বিষয়টাই হচ্ছে শোষণ। তার মানে তার অবস্থার পরিবর্তন ঘটে গেছে, এটা হচ্ছে শোষণ। তাহলে এই অবস্থাটা কি? এটা হচ্ছে শোষণ। ঠিক আছে, আলো যদি আলোই থাকে, সে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার পরে আলো আলোই আছে, কিন্তু সে একটু বেঁকে গেছে বা চেপে গেছে, যাই হোক, কিন্তু আলো আলোই আছে, এটা হচ্ছে প্রতিসরণ। আর সে যেই তলে ফেলা হয়েছে, এই তলে পড়ার পরে সে প্রতিফলিত হয়েছে, বাধা পেয়ে সে অন্যদিকে গেছে, এইটা হচ্ছে প্রতিফলন। ঠিক আছে, বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে। এই টপিকটুকু যদি বোঝা যায় তাহলে খুবই সহজ, এবং পরবর্তী কনসেপ্ট গুলাও তোমার কাছে ইজি হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা এবার আরেকটু কিছু পড়ি। ঠিক আছে, চলো আমার সাথে সাথে লেখো। ধরো এদিকে একটু লক্ষ্য করো, আমার সাথে সাথে দেখো। দেখো এই যে যেটা আঁকালাম, এটা হচ্ছে অভিলম্ব। এটার নাম কি? অভিলম্ব। আর এটা কি? এটা হচ্ছে বিভেদ তল। ঠিক আছে, এটা কি? এটা বিভেদ তল, এটা হচ্ছে অভিলম্ব। বুঝে গেছে? এবার আমি এই বরাবর একটা আলোক রশ্মি ফেলবো। এই বরাবর আমি একটা আলোক রশ্মি ফেললাম, এবং সে এই বরাবর প্রতিফলিত হলো। দেখো ভালোভাবে বুঝবা, এখানে কনসেপ্টটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তুমি যদি এই কনসেপ্টটা না বুঝো, তোমার সব জায়গাতে তুমি আটকে যাবে। আর এই কনসেপ্টটা তুমি যদি ভালোভাবে বুঝো, তাহলে সকল কনসেপ্ট তোমার হাতের মুঠোয় চলে আসবে। দেখো আমি যে আলোটা ফেললাম, দেখো এই আলোটা ফেললাম, এই আলোটা হচ্ছে আমার আপাতিত রশ্মি। ভালোভাবে বুঝবা। তাহলে দেখো আমি যে আলোটা ফেললাম, এটা হচ্ছে আমার আপাতিত রশ্মি। ভালোভাবে বুঝার আছে এখানে। ঠিক আছে, এবার যে আলোটা দেখো এই তলে বাধা পেয়ে চলে গেল, এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। দেখো যে আলোটা ফেলছি এটা হচ্ছে আমার আপাতিত রশ্মি, যে আলোটা এই সেম আলোটাই আমি ফেলছি এবং তলে বাধা পেয়ে অন্যদিকে চলে গেছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটা হচ্ছে বিভেদ তল, এবং এটা হচ্ছে অভিলম্ব। এইটা অভিলম্ব। এই যে তোমার আপাতিত রশ্মি এবং অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে আপাতন কোণ, আই। এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আর যেটা প্রতিফলন, দেখো প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একটা কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে এটা কি? এটা হচ্ছে আপাতন কোণ। এটা কি? এটা হচ্ছে আমার আপাতন কোণ। আপাতন কোণ। আর এটা কি? এটা হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, তাহলে আপাতন কোণ কোনটা, প্রতিফলন কোণ কোনটা, বুঝে গেছে? এখন সূত্রগুলা দেখো, তোমাদের বইয়ের সূত্র আছে, তোমরা বই থেকে সূত্রগুলা মুখস্থ করে ফেলবা বা দেখে নিবা। আমি জাস্ট তোমাদের একটু ফিল করাই। এই যে আপাতন কোণ আর এই যে প্রতিফলন কোণ, অর্থাৎ তোমার আপাতন কোণ এবং প্রতিফলন কোণ, এরা দুইজন সমান। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার। এটা 1 নাম্বার। আপাতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুইটা সমান। ঠিক আছে, এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হলে এটাও 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি। বুঝা গেছে? এখন দেখো এটা প্রথম সূত্র। 2 নাম্বার সূত্র কি? এটা আমার আপাতিত রশ্মি, এটা আমার অভিলম্ব, আর এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। এই তিনটা একই তলে অবস্থান করবে, অর্থাৎ আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর হচ্ছে তোমার অভিলম্ব, অভিলম্ব। ঠিক আছে, এই তিনটা একই তলে অবস্থান করবে, একই তলে অবস্থান করবে। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। আরো যা যা আছে তোমরা অবজেক্টিভের জন্য দেখে নিবা। ঠিক আছে, ফর এমসিকিউ এসকিউ এগুলোর জন্য দেখে নিবা। ঠিক আছে, এখন এর পরের কনসেপ্টগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, এই কনসেপ্টগুলো তুমি যদি বুঝো, এই কনসেপ্টটা আমি বলি, এই টোটাল কনসেপ্টটা তুমি যদি বুঝো,
তোমার উত্তল হোক অবতল হোক, কোথা থেকে প্রতিসরণ হচ্ছে কোথায় প্রতিফলন হচ্ছে, কোনো কিছুতে তোমার আটকাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পর্যন্ত যদি বুঝো তাহলে ক্লিয়ার ইনশাআল্লাহ। এবার আসো আমরা দর্পণ নিয়ে আলোচনা করব। চলো দর্পণ নিয়ে আলোচনা করি। আমাদের দর্পণ কয় ধরনের বলো, আমার সাথে সাথে বলো, লিখো দর্পণ। ঠিক আছে, দর্পণ। এই দর্পণ দুই ধরনের, একটা হচ্ছে সমতল, ঠিক আছে, সমতল, আরেকটা হচ্ছে গোলীয়। ঠিক আছে, একটা সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ মানে হচ্ছে যেগুলো আয়না দেখছো না, আয়না, দর্পণ মানে আয়না, কিন্তু তোমাদের বাসায় যে তোমার ড্রেসিং টেবিল গুলা যে আছে, ওই যে আয়নাগুলা থাকে ওগুলো হচ্ছে সমতল দর্পণ। ওকে, আচ্ছা, তাহলে এবার গোলীয় দর্পণের মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে উত্তল, ঠিক আছে, উত্তল, আর একটা হচ্ছে অবতল। চিনার উপায় আছে তাই না? কিভাবে চিনবো এগুলা? দেখো, উত্তল অবতল চিনা খুব ইজি। ঠিক আছে, একটু মনোযোগ দাও। উত্তল চিনার জন্য এদিকে তাকাও, এইটা হচ্ছে আমার একটা দর্পণ। এদিকে ভালোভাবে লক্ষ্য করো তো, যদি আমার এই পার্শ্বে যদি সিলভারের প্রলেপ দেওয়া থাকে, এটাকে বলা হয় পারা। ঠিক আছে, পারা। এটা কি? এটা হচ্ছে তোমার সিলভারের প্রলেপ। ঠিক আছে, যদি উত্তল অংশে পারা লাগানো থাকে তাহলে এটা কি? অবতল দর্পণ। আর যদি ভালোভাবে দেখো, আর যদি অবতল পৃষ্ঠে যদি পারা লাগানো থাকে তাহলে এটা কি? এটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, এটা কি? এটা অবতল। আর যদি এই যে তোমার অবতল পৃষ্ঠে পারা লাগানো থাকে, কালি পড়ে গেছে, যদি অবতল পৃষ্ঠে পারা লাগানো থাকে, যদি অবতল পৃষ্ঠে পারা লাগানো থাকে, আমার গেঞ্জিটাও নষ্ট হয়ে গেল, আচ্ছা ব্যাপার না, যদি অবতল পৃষ্ঠে পারা লাগানো থাকে তাহলে এটা হচ্ছে উত্তল। ঠিক আছে, উত্তল। আর এটা কি? এটা হচ্ছে অবতল। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে, এই যে উত্তল দর্পণ চিনার উপায় কি? উত্তল দর্পণ চিনার উপায় হচ্ছে অবতল পৃষ্ঠে পারা লাগানো থাকবে। আর অবতলের ক্ষেত্রে উত্তল পৃষ্ঠে পারা লাগানো থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। আমরা ডিটেলসে আলোচনা করব, কয়েকটা নিয়ম দেখব, তারপরে আমরা ডিটেলসে আলোচনা করব। আমার কলমের কালি বের হয়ে গেছে, কি একটা অবস্থা। ঠিক আছে, সরি, আমার গেঞ্জিটাও নষ্ট হয়ে গেল। ওকে, তাহলে এই বিষয়বস্তুটা বোঝা গেছে, উত্তল কোনটা অবতল কোনটা। আশা করছি তোমরা এখন পুরো সেগমেন্টটা চিনতে পারবা। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, চলো। আচ্ছা, প্রথমে অবতলটাই দেখো। অবতল হোক উত্তল হোক, সবার ক্ষেত্রে বিষয়টা সেম। দেখো এদিকে লক্ষ্য করো, আগে তোমাকে অবস্থানটা চিনতে হবে। ঠিক আছে, আগে অবস্থান চিনতে হবে। দেখো একটু লক্ষ্য করো, মনোযোগ দাও। এই জায়গায় এটা আমার একটা দর্পণ, আমি ধরে নিলাম এটা অবতল দর্পণ। ঠিক আছে, আমি এটাকে অবতল দর্পণই দিলাম। ঠিক আছে, অবতল দর্পণ। ওকে, এটা অবতল দর্পণ। এই যে জায়গাটা, এটাকে বলা হয় পোল বা মেরু। ঠিক আছে, এবার দেখো, এই যে তোমার আমি অবতল দর্পণ নিছি, এটা আসলে কেমন ছিল? একটা বৃত্তের মতো ছিল না? দেখো তো, এটা একটা বৃত্তের মতো ছিল। এই বৃত্তের ধরো অল্প একটু অংশ কেটে নিছি, এই যে এতটুকু অংশ আমি কেটে নিছি, এই অংশটাই আসলে এই অংশ। তাহলে বলো তো, এটা যখন বৃত্ত ছিল, এটার একটা কেন্দ্র ছিল না? এইটা ধরো ওই কেন্দ্র, এই কেন্দ্রের নাম হচ্ছে বক্রতার কেন্দ্র। তাইলে সি এর পরিচয় কি? সি এর পরিচয় হচ্ছে বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এবার
এই বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখানে আরো একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে এফ। এটার নাম কি? এফ। এই এফ এর পরিচয় কি? ফোকাস। এফ এর পরিচয় কি? ফোকাস। ঠিক আছে, ওকে। এবার বক্রতার কেন্দ্রে এই পার্শ্বে যা কিছু আছে সব কি? অসীম। ঠিক আছে, বুঝা গেল? এই পর্যন্ত বুঝছো? ওকে, ফাইন। তাহলে এই বিষয়বস্তু তুমি যদি বুঝো, তাহলে এই যে তোমার যে দাগটা, এই দাগের নাম কি? এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা কি? এটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। বুঝা গেল? তাহলে এটা কি? এটা একটা তোমার অবতল দর্পণ। ঠিক আছে, এটা অবতল দর্পণ। কেন এটা অবতল দর্পণ? কারণ এটার উত্তল পৃষ্ঠে পারা লাগানো আছে। এই কনসেপ্টটা তুমি যদি বুঝো, তাহলে বাকি সকল কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে, কারণ বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে চলো চলো দেখো, প্রধান অক্ষ আমাদের প্রথম নিয়ম। আমরা একটা একটা করে নিয়ম শিখবো। ঠিক আছে, দেখো একটু লক্ষ্য করো। আগে তোমাদের আরো একটা বিষয় বলে দিই, এদিকে তাকাও। এটা হচ্ছে আমাদের লেন্স। এইটা যদি আমাদের বক্রতার কেন্দ্র হয়, এটা যদি আমার ফোকাস হয়, তাহলে এই বক্রতার কেন্দ্র থেকে এই মেরু পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের দূরত্ব। এই যে ফোকাস থেকে মেরু পর্যন্ত, এটা হচ্ছে প্রধান ফোকাসের দূরত্ব। ঠিক আছে, এবার এই যে বক্রতার কেন্দ্র এবং ফোকাস, এই দুইটা দেখো তো, বক্রতার কেন্দ্র যতটুকু, ফোকাস তার কি? অর্ধেকটুকু না? তাহলে আমি যদি এই টোটালটুকুকে, এই যে সি বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, এটাকে যদি ব্যাসার্ধ আর ধরি, তাহলে আমি কি লিখতে পারি না যে এফ মানে হচ্ছে প্রধান ফোকাসের যে দূরত্ব, ওইটা কি বলতো? এই যে তোমার বক্রতার ব্যাসার্ধ, এই দুইটার দ্বিগুণ না? দ্বিগুণ। তাহলে আমি লিখতে পারি না 2r, এইটুকু একটা আর এইটুকু একটা আর, অর্থাৎ অতএব r সমান সমান f/2। এটা একটা সূত্র। ঠিক আছে, এটা একটা সূত্র। বুঝতে পারছো নাকি ভুল বললাম? ভুল বলেছি। কেন ভুল বলেছি দেখো, এতটুকু যদি আমার আর হয়, এই টোটালটা যদি আর হয়, তাহলে এইটুকু হবে r/2, এইটুকু হবে r/2। তাহলে এটা কি হবে বলতো? এইটা আসলে এমন হবে না, এইটা আসলে r ইজ ইকুয়াল টু 2f, অর্থাৎ f ইজ ইকুয়াল টু r/2। বুঝা গেল? বুঝতে পারছো? এইটা হচ্ছে আমার সূত্র। তাহলে কোনটা সূত্র বলতো? যদি আমি এই যে বক্রতার কেন্দ্র থেকে একদম মেরু পর্যন্ত, এটাকে যদি আমি আর বিবেচনা করি, তার মানে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের ব্যাসার্ধ। তাহলে বক্রতার কেন্দ্রের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ফোকাস দূরত্ব কতটুকু হবে? এইটুকু ফোকাস দূরত্ব কতটুকু হবে? ওই যে বক্রতার কেন্দ্রের অর্ধেকটা। এটা হচ্ছে সূত্র, f ইজ ইকুয়াল টু r/2। ঠিক আছে, f মানে কি? f মানে হচ্ছে ফোকাস দূরত্ব। আর r সমান সমান কি? বক্রতার কেন্দ্রের ব্যাসার্ধ। ঠিক আছে, তুমি যে ভুলটা করতা সেটা আমি আগে করে দেখাই, তারপরে আমি সঠিকটা বলে দিই। এটা আমার স্টাইল। ঠিক আছে, সবাই জানো। ওকে, ফাইন। তাহলে এই বিষয়টা যদি বুঝতে পারো, তাহলে আমাদের পরবর্তী কনসেপ্টগুলো ইজি হবে। চলো আমরা প্রথমে দেখি। দেখো, আলোক রশ্মি। এবার আমরা আলোক রশ্মিগুলা ফেলবো। ঠিক আছে, দেখো এটা আমার একটা লেন্স। ঠিক আছে, এটা কি লেন্স? অবতল লেন্স। মানে কি, সরি, অবতল লেন্স বলছি, দর্পণ, অবতল দর্পণ। এটা আমার প্রধান অক্ষ, তাই না? এটা আমার প্রধান অক্ষ। দেখো প্রথম নিয়মটা দেখো, এটাতে মনে হয় কালি নাই। আচ্ছা, এটাতে বেশি কালি। আচ্ছা, দেখো, যদি আমি, এটা কি বলতো? এটা হচ্ছে আমার সি, এটা কি বলতো? এটা হচ্ছে আমার এফ, তাই না? দেখো, যদি আমি এদিকে ভালোভাবে লক্ষ্য করো, এটা প্রধান অক্ষ না? যদি আমি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি ফেলি, ভালোভাবে দেখো, এই যে প্রধান অক্ষ, যদি আমি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি ফেলি, তাহলে সেটা একদম প্রধান ফোকাস দিয়ে যায়।
ঠিক আছে, তাহলে সেটা কোন কোন দিক দিয়ে যায়? প্রধান ফোকাস দিয়ে যায়। ভালোভাবে লক্ষ্য করো এখানে কনসেপ্টটা। যদি আমি আলোক রশ্মিটা, ধরো এখানে আমার বস্তুটা আছে, আমি এই অবস্থায় আলোক রশ্মি ফেলছি, সেটা একদম কি সমান্তরালে ফেলছি, একদম প্রধান অক্ষের সমান্তরালে ফেলছি, তাহলে সেই আলোটা কোন দিক দিয়ে যাবে? একদম ফোকাস বিন্দু দিয়ে যাবে, একদম ফোকাস বিন্দু দিয়ে যাবে। বুঝতে পারছো? এটা 1 নাম্বার কনসেপ্ট। 2 নাম্বার কনসেপ্টটা হচ্ছে, ধরো এটা লেন্স, সরি দর্পণ, ভালোভাবে লক্ষ্য করো, এটা ধরো আমার উত্তল দর্পণ। ওকে, এটা হচ্ছে আমার কি দর্পণ? উত্তল দর্পণ। এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, ভালোভাবে লক্ষ্য করো। যদি আমি, এটা কি বলতো? এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, আর এটা কি? এটা হচ্ছে ফোকাস। যদি আমি, ভালোভাবে লক্ষ্য করো, যদি আমি এই যে তোমার বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মিটা ফেলি, বক্রতার কেন্দ্র, এই যে একদম বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মিটা ফেলছি, ভালোভাবে বুঝো, বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মিটা ফেলি, সেম ওই বক্রতার কেন্দ্র দিয়েই আবার যাবে। ঠিক আছে, বক্রতার কেন্দ্র দিয়েই যাবে। বুঝা গেল? বক্রতার কেন্দ্র দিয়ে ফেলছো, তার মানে বক্রতার কেন্দ্র দিয়ে আবার আলোক রশ্মিটা যাবে। বুঝা গেল? আরেকটা আছে 3 নাম্বার। দেখো এটা আমার লেন্স, সরি দর্পণ, প্রতিবার লেন্স বলছি কেন? দেখো এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমার প্রধান ফোকাস, তাই না? যদি আমি এবার ফোকাস বিন্দু দিয়ে দিই, দেখো ফোকাস বিন্দু দিয়ে আলো ফেলছি, ফোকাস বিন্দু দিয়ে আলোটা ফেলছি, দেখো আমি যদি এবার ফোকাস বিন্দু দিয়ে আলোক রশ্মিটা ফেলি, তাহলে সেটা বলতো কোন দিক দিয়ে যাবে? একদম প্রধান অক্ষের সমান্তরালে যাবে। দেখো এইটা হচ্ছে আমার প্রধান অক্ষটা, এইটা হচ্ছে আমার প্রধান অক্ষ, আর এই যে আলোটা দেখো একদম সমান্তরালে গেছে। ঠিক আছে, একটু আমার 19-20 হতে পারে, কিন্তু আলো 3 নম্বর নিয়মটা হচ্ছে, আলো যদি আমি প্রধান মানে ফোকাস বিন্দু দিয়ে ফেলি, তাহলে সেটা একদম কোন দিক দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এটাই হচ্ছে এই 3টা কনসেপ্ট। এই 3টা কনসেপ্ট দিয়ে আমাদের সকল আলোক রশ্মির উত্তলের এবং অবতলের তুমি 2 ধরনের চিত্রই তুমি অঙ্কন করতে পারবা। ঠিক আছে, আমি ট্রিকগুলা শিখাই দিব, আমি ডিটেলস গুলা এখন দিই। আমি চিত্রের জন্য যে ক্লাস, এই চিত্রের ক্লাসটা আমি নেক্সট ক্লাসে দিব। ঠিক আছে, আমি তোমাদের একটু বলে রাখি, দেখো একটু লক্ষ্য করো, অবতল লেন্সে, অবতল অবতল দর্পণে, সরি লেন্স লিখছি কেন বারবার, আসলে ইন্টারে লেন্স আছে তো, অবতল দর্পণে এবং এখানে হচ্ছে উত্তল দর্পণে, উত্তল দর্পণে। অবতল দর্পণে আমরা বাস্তব অবাস্তব উভয় চিত্রই দেখব, বাস্তব অবাস্তব উভয় বিম্বই দেখব। ঠিক আছে, বাস্তব অবাস্তব উভয় বিম্ব, কিন্তু উত্তল দর্পণে সারা জীবন অবাস্তব। ঠিক আছে, অবাস্তব বিম্ব। ঠিক আছে, উত্তল দর্পণে সারা জীবন অবাস্তব বিম্ব দেখব। ঠিক আছে, বুঝা গেছে? আশা করছি বুঝেছো। যদি হয় তাহলে আমরা, দেখো একটা জিনিস তোমাদের বলি, ধরো এখানে লক্ষ্য করো, ধরো এটা হচ্ছে আমার একটা দর্পণ। ঠিক আছে, ভালোভাবে দেখবা, এইটা হচ্ছে আমার প্রধান অক্ষ। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমার ফোকাস। এখন আমি বস্তুটা এইখানে রাখছি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমার বস্তু, মানে লক্ষ্য বস্তু। এই বস্তু থেকে, এই বস্তু থেকে দেখো লক্ষ্য বস্তু এখান থেকে একদম মেরু পর্যন্ত, এটা হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব। আর এই বস্তুটার যেখানে বিম্ব গঠন হবে, ভালোভাবে বুঝতে হবে, যেখানে বিম্ব গঠন হবে। ঠিক আছে, ধরো বিম্বটা গঠন হয়েছে তোমার 1 2 3 4 5 এইখানে। ঠিক আছে, ধরো বিম্বটা এখানে গঠিত হয়েছে, কথার কথা, তাইলে এইটা হচ্ছে আমার বিম্ব। এটা কি? এটা বিম্ব। আর এটা কি বলতো? এটা হচ্ছে বস্তু। ঠিক আছে, এটা বস্তু আর এটা হচ্ছে বিম্ব। এই বিম্ব থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে আমার কি বলতো? বিম্বের দূরত্ব ভি। তাহলে আমাদের ভি এর পরিচয় কি? বিম্বের দূরত্ব। আর ইউ এর পরিচয় কি? লক্ষ্য বস্তুর দূরত্ব।
ঠিক আছে, লক্ষ্যবস্তুর দূরত্ব। বুঝা গেছে? এখান থেকে একটা সূত্র দাঁড় করানো যায়। আর এই যে এফ, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, তাহলে এফ এর পরিচয় হচ্ছে ফোকাস দূরত্ব। এখান থেকে আমরা সূত্র দাঁড় করাইতে পারি এইভাবে, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এই সূত্রটা সমতল, অবতল, উত্তল এবং সকল লেন্স সকলের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, সকলের ক্ষেত্রে এই জিনিসটা যায়। এই সূত্রটা তুমি সকলের ক্ষেত্রে ইউজ করতে পারবা। বুঝা গেছে? বুঝতে পারছো? এই টাইপের তুমি কনসেপ্ট দেখে নিবা, মানে কনসেপ্ট এটাই, তুমি ম্যাথ দেখে নিবা। ঠিক আছে, ম্যাথ আমি করাই দিব। যেই দিন হচ্ছে চিত্রের একটা আলাদাই ক্লাস দিব, আমি যদি পারি আজকে আমি একটা ম্যাথ দেখাই দিব। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট যেটা বুঝবো সেটা হচ্ছে বিবর্ধন। ঠিক আছে, বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটা সূত্র। ঠিক আছে, এম ইজ ইকুয়াল টু মাইনাস, এটা কি, মাইনাস ভি বাই ইউ, এটা হচ্ছে সূত্র। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে বিবর্ধনের সূত্র। এই ইউ আর ভি এর পরিচয় তো তুমি জানো। ইউ এর পরিচয় কি? ইউ এর পরিচয় হচ্ছে তোমার লক্ষ্যবস্তুর দূরত্ব, ভি এর পরিচয় হচ্ছে বিম্বের দূরত্ব। এম সমান সমান আরো একটা জিনিস লেখা যায়, এম সমান সমান তোমার বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই তোমার বস্তুর দৈর্ঘ্য। ঠিক আছে, বস্তুর দৈর্ঘ্য, এটাও সূত্র লেখা যায়। ঠিক আছে, এটাকে m ইজ ইকুয়াল টু এল প্রাইম ডিভাইডেড বাই এল, এটা দিয়েও লেখা যায়। ঠিক আছে, এই হচ্ছে আমার সূত্র। তো এইগুলা দিয়ে তুমি ম্যাথ গুলা করতে পারবা, খুব ইজিলি করতে পারবা। বুঝতে পারছো? খুবই সহজ এবং খুবই কনসেপচুয়াল। এখন একটা জিনিস বুঝো তুমি, আমি যেই আলোটা ফেললাম, আগে বুঝো বিষয়টা। একটা তোমাকে বুঝতে হবে আলোক রশ্মি, তোমাকে বুঝতে হবে প্রথমে আলোক রশ্মি। এগুলা মিশাই দিলাম। ঠিক আছে, এগুলা মিশাই দিলাম। তোমাকে বুঝতে হবে আলোক রশ্মি। দেখো, আলোক রশ্মি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অপসারী, ঠিক আছে, আর একটা হচ্ছে অভিসারী। ঠিক আছে, অপসারী কোনগুলা? ধরো একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে অনেকগুলা আলোক রশ্মি বের হচ্ছে। ঠিক আছে, অনেকগুলো আলোক রশ্মি বের হচ্ছে একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে, মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মিগুলা চারিদিকে বের হচ্ছে, সেই অবস্থাটাকে বলবো আমি অপসারী। আর যদি দেখো যে নির্দিষ্ট একটা বিন্দুতে কেন্দ্রীভূত হচ্ছে, আলোক রশ্মিগুলা নির্দিষ্ট একটা বিন্দুতে কেন্দ্রীভূত হচ্ছে, সেটা হচ্ছে অভিসারী। বুঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? যদি এটা বুঝো তাহলে একটা জিনিস বলো আমাকে, একটা জিনিস বলো, এই জায়গায় এই আলোক রশ্মিটা যদি আমি সমতলে ফেলি, এটা যদি সমতলে ফেলি, তাহলে এটা কোন বরাবর আসবে? ধরো একদম আমি হচ্ছে সমান্তরালে ফেললাম, আলোক রশ্মিটা একদম সমান্তরালে ফেললাম। সমান্তরালে ফেললে সেটা একদম ফোকাস দিয়ে যাবে, তাই না? একদম ফোকাস দিয়ে যাবে। আবার ধরো এই বরাবর ফেললাম, তাহলে এটা এই বরাবর আসবে। কোনো একটা বিন্দুতে এই দুইটা মিলিত হবে কিনা, ধরো কোনো একটা বিন্দুতে এটা মিলিত হয়েছে, তাহলে দেখো এই বরাবর আলোক রশ্মিটা যাচ্ছে, তার মানে যেই বিন্দু থেকে যাচ্ছে এই আলোক রশ্মিটা কেমন? অপসারী না? এখন তুমি দেখো, আলোক রশ্মি, অপসারী আলোক রশ্মি যেই বিন্দু থেকে যায়, তার মানে এই জায়গাতে আমার বস্তুটা আছে। এটা হচ্ছে আপাতিত রশ্মি, যে বিন্দু থেকে অপসারিত হয়, সেটা হচ্ছে বস্তুর অবস্থান। আর এই যে প্রতিফলিত রশ্মিগুলা যেই বিন্দুতে যে মিলিত হয়, মিলিত হয় অর্থাৎ অভিসারীর মতো মনে হয়, সেই জায়গাতে বিম্বের অবস্থান। আশা করছি বুঝতে পারছো। তাহলে এই ছিল আজকের ক্লাস। তোমরা কে এই ক্লাসগুলো বুঝেছো, মানে আজকের ক্লাসটা কে বুঝেছো, কমেন্টে অবশ্যই জানাবা। এই কনসেপ্ট থেকে একটা প্রশ্ন অবশ্যই হবে, এবং বিবর্ধন যেটা মিশাই দিলাম ওখান থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ, এবং চিত্র থেকে একটা প্রশ্ন থাকতে পারে। চিত্রের জন্য এই অধ্যায়ের নেক্সট ক্লাসটা চিত্রের উপরেই হবে। আমি চাইলে এখনই শেষ করে দিতে পারবো, কিন্তু এতগুলা কনসেপ্ট একদিনে মাথায় ঢুকানো
তোমার জন্য টাফ হবে। ঠিক আছে, আমি নেক্সট দিন এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে বুঝাতে চাই, যেন এই কনসেপ্টে কারো কোনো সমস্যা না হয়। ঠিক আছে, কারণ এখানে আলোটা বের হওয়া, মনে হচ্ছে বের হচ্ছে, এই ধরনের বিষয়বস্তু আছে, এইগুলা তোমার ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, পড়াশোনা করো, নিজের যোগ্যতা যাচাই করার জন্য প্রচুর এক্সাম দাও, এবং দিন শেষে তোমার ভালোটা তোমাকেই দেখতে হবে, কারণ তোমার রেজাল্টই তোমার আইডেন্টিটি। তুমি পড়াশোনা করেছো, তুমি শর্ট পরিশ্রম করেছো, এটা তোমার রেজাল্টই বলবে। কারণ কেউ দেখতে আসবে না যে তুমি কয় ঘন্টা পড়েছো, তুমি কয় ঘন্টা জেগে পড়েছো, এগুলা কেউ দেখতে আসবে না। সবাই দেখতে আসবে তুমি কি রেজাল্ট অ্যাচিভ করেছো। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।